আগামী ৭ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ। এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে এবং এটি ভারতবর্ষে দৃশ্য হবে। এটি একটি ব্লাড মুন লুনার এক্লিপস হতে চলেছে, অর্থাৎ চন্দ্রগ্রহণের সময় চন্দ্রের রং লাল রক্তের বর্ণের ন্যায় হয়ে যাবে। তাই এই চন্দ্রগ্রহণকে ব্লাড মুন লুনার এক্লিপস বলা হবে। এই ধরনের চন্দ্রগ্রহণকে জ্যোতিষশাস্ত্রে খুব অশুভ হিসাবে ধরা হয়েছে। আর এই চন্দ্রগ্রহণের প্রভাব আমাদের প্রত্যেকের জীবনের উপরই কিন্তু পড়বে। আগামী রবিবার ৭ই সেপ্টেম্বর রাত্রি ৯টা ৫৭ থেকে এই চন্দ্রগ্রহণ শুরু হবে। আমি যে টাইমটা বললাম সেটা ভারতবর্ষের সাপেক্ষে। আর এই চন্দ্রগ্রহণটি চলবে ৮ই সেপ্টেম্বর রাত্রি ১টা ২৫ পর্যন্ত। যেহেতু এই চন্দ্রগ্রহণটি ভারতবর্ষে দৃশ্য, তাই এই চন্দ্রগ্রহণের ক্ষেত্রে একটা সূতক কাল থাকবে। সূতক কাল অর্থাৎ ৩ প্রহর। ১ প্রহর মানে হলো ৩ ঘন্টা, অর্থাৎ ৩ প্রহর মানে প্রায় ৯ ঘন্টা। অর্থাৎ সকাল ১২টা ৫৭ থেকে এই সূতক কাল কিন্তু শুরু হয়ে যাবে। অর্থাৎ আপনারা যারা পূজা করেন বা কোনো রকম শুভ কাজ করতে চলেছেন, তারা এই সময়কালটির আগে নিজেদের কাজগুলিকে মিটিয়ে নেবেন। আমরা যদি গ্রহদের সাপেক্ষে এই চন্দ্রগ্রহণটিকে দেখি, তাহলে দেখব এই চন্দ্রগ্রহণটি হতে চলেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, যেটি বৃহস্পতির নক্ষত্র এবং কুম্ভ রাশিতে অবস্থিত। চন্দ্র কুম্ভ রাশিতে থাকাকালীন যখনই শতভিষা নক্ষত্র থেকে বেরিয়ে যাবেন এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ঢুকবেন, তখনই চন্দ্রগ্রহণ শুরু হয়ে যাবে। অর্থাৎ যে সমস্ত জাতক বা জাতিকা শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মেছেন, তাদের জীবনে কিন্তু এই চন্দ্রগ্রহণের একটি বিশেষ গুরুত্ব তাদের জীবনে কিন্তু নিয়ে আসবে। গ্রহদের নিরিখে চন্দ্র এই সময় রাহুর খুব কাছাকাছি থাকবেন। তার সাথে শনিও মীন রাশিতে বক্রী অবস্থায় মাত্র ৫ ডিগ্রিতে অবস্থান করবেন। অর্থাৎ শনিও এই চন্দ্রগ্রহণের প্রভাব থেকে কিন্তু পার পাবেন না। এই চন্দ্রগ্রহণটি ঘটবে যখন, তখন চন্দ্রের ডিগ্রি হবে ২০ ডিগ্রি। শনি, রাহু, চন্দ্র এই ৩টি গ্রহই নয়, আপনারা দেখবেন এই সময়কালে রবি, বুধ ও রাহুর ঠিক অপোজিটে এই সময় অবস্থান করবেন এবং মঙ্গল ও রাহুর অষ্টমভাবে অবস্থান করে একটি 6th-8 কম্বিনেশন তৈরি করছে। আরেকটি জিনিস যদি আপনারা খেয়াল করেন, তাহলে দেখবেন এই সময়কালে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে বসে রাহুর ওপর দৃষ্টি দিচ্ছেন, আর রাহু কুম্ভ রাশিতে বসে বৃহস্পতির ওপর দৃষ্টি দিচ্ছেন। অর্থাৎ 9-5 কম্বিনেশান এই সময় কিন্তু তৈরি হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই চন্দ্রগ্রহণের সময়কালে শুধু চন্দ্রই নয়, তার সাথে রবি, বুধ, শনি, মঙ্গল এবং বৃহস্পতিও এই চন্দ্রগ্রহণের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন, যা বিষয়টিকে খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় করে তুলছে। শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দুটি উত্তর এবং উত্তর পশ্চিম দিককে নির্দেশ করে। অর্থাৎ ভারতবর্ষের এই দিকে যে সমস্ত রাজ্যগুলি আছে, যেমন কাশ্মীর, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, রাজস্থান, এই রাজ্যগুলিতে কিন্তু বিভিন্ন ধরনের প্রলয়জনিত প্রাকৃতিক সমস্যা কিন্তু আসতে চলেছে। আপনারা এই চন্দ্রগ্রহণের সময়কালে কি কি করবেন না, সেটি আগে আপনাদের বলে দিই। প্রথমেই চেষ্টা করবেন এই চন্দ্রগ্রহণের সময়কালটিতে কোনো খাবার না খাওয়ার। চন্দ্রগ্রহণ লাগার আগের ৩ দিন এবং পরের ৩ দিন কোনো ইম্পর্টেন্ট কাজ কিন্তু করবেন না। চন্দ্রগ্রহণের দিনটিতে কারোর সাথে কোনো রকম ঝামেলা ঝগড়াতে একদম জড়াবেন না। এই চন্দ্রগ্রহণের কুপ্রভাব থেকে বাঁচতে আপনারা কি কি করবেন? চন্দ্রগ্রহণ চলাকালীন অর্থাৎ প্রায় ৩.৫ ঘন্টা এই সময়কালটিতে আপনারা কিছু মন্ত্র জপ করতে পারেন। বিশেষ করে আপনাদের যে সমস্ত ইষ্ট দেব দেবী আছেন, তাদের নাম জপ কিন্তু আপনাদের খুব ভালো ফল দেবে। গ্রহণের দিন বা গ্রহণের সময় আপনাদের কিন্তু ব্রহ্মচর্য পালন করতে হবে। যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট রয়েছেন, তারা এই দিনটিতে চন্দ্রের দিকে একদম তাকাবেন না। বিশেষ করে চন্দ্রগ্রহণ যখন চলবে, তা একদম দর্শন করবেন না, আর কোনো রকম ধারালো জিনিস এই দিন ব্যবহার করবেন না। চন্দ্রগ্রহণ শেষ হবার পর যদি আপনারা স্নান করতে পারেন তাহলে খুব ভালো হয়, আর যদি তা না করতে পারেন
তাহলে পরের দিন সকালবেলা স্নান সেরে কিছু খাবারের সামগ্রী কাউকে দান করবেন, এতে আপনাদের অনেক উপকার হবে। এবার আমরা দেখে নিই 12টি রাশির সাপেক্ষে চন্দ্রগ্রহণ তাদের জীবনে কি কি প্রভাব নিয়ে আসতে চলেছে এবং তার প্রতিকারগুলি। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে এই চন্দ্রগ্রহণটি আপনাদের একাদশ স্থানে ঘটতে চলেছে। এই একাদশ স্থানে এই চন্দ্রগ্রহণটি ঘটার জন্য আপনাদের একাদশ স্থানের ঠিক অপোজিট ঘর পঞ্চম ঘরকেও কিন্তু এই চন্দ্রগ্রহণ প্রভাবিত করবে। একাদশ স্থানে চন্দ্রগ্রহণের জন্য আপনাদের যাদের দাদা দিদি রয়েছেন তাদের কিন্তু কিছু সমস্যা তাদের জীবনে আসার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সাথে ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো সমস্যা আপনাদের জীবনে কিন্তু আসার একটা যোগ দেখা যাচ্ছে। এই সময়কাল থেকে আপনাদের পুরনো কিছু বন্ধুদের থেকে আপনারা বিচ্ছেদ হয়ে যেতে পারেন এবং তার সাথে নতুন বন্ধুবান্ধব বা নতুন কোনো সোশ্যাল সার্কেল আপনাদের এই সময় জন্ম নিতে পারে। আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি হলেন চন্দ্র এবং তার উপরই গ্রহণ লাগতে চলেছে। অর্থাৎ এই সময়কালে আপনাদের নিজের মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট নজর দিতে হবে এবং সচেতন থাকতে হবে। যে সমস্ত মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা বেশি পরিমাণে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময় নিজেদের বক্তব্য পেশ করার সময় বা কিছু লেখার পোস্ট করার সময় একটু সচেতন থাকতে হবে, না হলে কিন্তু বিতর্কের সম্মুখীন আপনাদের হতে হবে। তাছাড়া এই সময়কালে আপনাদের মাথায় কিন্তু কিছু অদ্ভুত আইডিয়া আপনাদের মাথায় চলে আসতে পারে। তাই সেই আইডিয়াগুলিকে ফলপ্রসূ করার আগে বা আইডিয়াগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার আগে অবশ্যই তার মূল্যায়ন করে তবেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। প্রতিকার স্বরূপ আপনারা মেডিটেশন বা প্রাণায়াম অবশ্যই করবেন। তার সাথে আপনারা শিবের যে কোনো একটি মন্ত্র জপ করবেন, তাতে আপনাদের অনেক উপকার হবে। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে এই চন্দ্রগ্রহণটি আপনাদের দশম স্থানে ঘটতে চলেছে এবং দশম স্থানের ঠিক অপোজিট ঘর চতুর্থ ভাবকেও এই গ্রহণটি কিন্তু প্রভাবিত করবে। অর্থাৎ আপনাদের রাশি বা লগ্নের সাপেক্ষে এই গ্রহণটি কিন্তু আপনাদের দুইটি কেন্দ্রস্থান অর্থাৎ দশম এবং চতুর্থে তার প্রভাব বিস্তার করতে চলেছে, যার ফলে অতীতে আপনারা যে কাজগুলি করে আসছিলেন সেখান থেকে আপনারা সরে এসে নতুন কিছু করার এই সময় চেষ্টা শুরু করতে পারেন। গ্রহণ যেহেতু আপনাদের দশম ভাব অর্থাৎ কর্মভাবে হতে চলেছে, তাই কর্মক্ষেত্রের যে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় কিন্তু একদম নেবেন না। এই চন্দ্রগ্রহণটি হয়ে যাওয়ার পর আপনাদের জীবনে কিন্তু নতুন কিছু শুরু হওয়ার ইঙ্গিত দিচ্ছে। সেটা কিন্তু কোনো ব্যবসা হতে পারে বা নতুন কোনো চাকরি হতে পারে, তাই ভয় একদম পাবেন না। চন্দ্রগ্রহণের এই সময়কালটিতে আপনাদের যেহেতু চতুর্থ এবং দশম এই দুইটি ঘরেতেই প্রভাব থাকবে, তাই আপনাদের কিন্তু এই সময় নিজেদের মা এবং বাবার উভয়েরই শরীর স্বাস্থ্যের প্রতি খুব নজর দিতে হবে। প্রতিকার স্বরূপ আপনারা যে কোনো দেবীর মন্ত্র এই সময় জপ করতে পারেন। তার সাথে গ্রহণ শেষ হওয়ার পর কাউকে কোনো রকম খাবার আপনারা দান করলে খুব ভালো ফলাফল পাবেন। মিথুন রাশি ও লগ্নের সাপেক্ষে আপনাদের নবম ভাবে এই চন্দ্রগ্রহণটি ঘটতে চলেছে এবং নবম ভাবের অপোজিট ঘর তৃতীয় ভাবেও তার প্রভাব আপনারা দেখতে পাবেন। মিথুন রাশি বা লগ্নের সাপেক্ষে চন্দ্র হলেন আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি। সেই চন্দ্র আপনাদের নবম ভাবে অবস্থান করে গ্রহণে যুক্ত হবেন রাহুর দ্বারা। তাই এই সময় বড় ধরনের কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত একদম নেবেন না। তার সাথে দূরের কোনো ভ্রমণ যদি আপনাদের যাওয়ার থাকে তাহলে খুব সাবধানে সেখানে যেতে হবে এবং খুব সাবধানে সেখানে থাকতে হবে। আপনাদের রাশিতে বৃহস্পতি অবস্থান করছেন, তার সাথে আপনাদের নবম ভাবের অধিপতি শনি বক্রী অবস্থায় আপনাদের দশম ভাবে অবস্থান করছেন এবং নবম ভাবের দিকেই তার গতি রয়েছে। তাই মোটামুটি আপনাদের কিন্তু এই চন্দ্রগ্রহণের পর থেকে একটি ভালো সময় আসতে চলেছে। এই চন্দ্রগ্রহণটি হয়ে যাওয়ার পর আপনাদের নতুন কোনো চাকরি বা নতুন কোনো ব্যবসার সুযোগ আপনাদের জীবনে অবশ্যই আসবে। তবে এই সময় আপনাদেরকে ছদ্মবেশী কিছু সাধু বা অসাধু লোকেদের হাত থেকে
একটু দূরে থাকতে হবে বা তাদের থেকে সাবধানে থাকতে হবে। প্রতিকার স্বরূপ আপনারা গ্রহণ চলাকালীন বা গ্রহণের আগের কদিন এবং পরের কদিন ভগবান গণেশের যে কোনো একটি মন্ত্র আপনারা পাঠ করবেন, এতে আপনাদের অনেক উপকার হবে। কর্কট রাশি ও লগ্নের সাপেক্ষে এই গ্রহণটি আপনাদের অষ্টম ভাবে ঘটতে চলেছে এবং অষ্টম ভাবের অপোজিট ঘর দ্বিতীয় ভাবেও কিন্তু এই গ্রহণের প্রভাব আপনারা পরিলক্ষিত করবেন। অন্যান্য রাশি বা লগ্নের সাপেক্ষে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা এই চন্দ্রগ্রহণের সময় বেশি অ্যাফেক্টেড হবেন, কারণ চন্দ্রই হলো আপনাদের রাশি অধিপতি বা লগ্ন অধিপতি। অষ্টমভাবে গ্রহণ লাগছে আপনাদের রাশির সাপেক্ষে, তার সাথে আপনাদের রাশি অধিপতি চন্দ্রের উপরই এই গ্রহণটি হবে। তাই এই সময়কালে আপনাদের নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখতে হবে। আপনাদের কাজে বা ব্যবসায় কিন্তু এ সময় কিছু সমস্যা আসতে পারে, তাই নিজেদের মনকে একটু শক্ত করতে হবে আপনাদের। এই সময়কালে কিন্তু আপনাদের কিছু বদনাম হওয়ার সম্ভাবনাও থাকবে, তাই খুব সাবধানে থাকবেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত এবং অর্থনৈতিক বড় ধরনের কোনো সিদ্ধান্ত থেকে এই সময় নিজেদেরকে দূরে রাখুন। অষ্টম ভাব কিন্তু একটি খুবই রহস্যময় ভাব, যা জেনারেলি ট্রান্সফরমেশনকে বোঝায়। তাই আপনাদের হয়তো প্রথম দিকটা একটু অসুবিধে হবে, তারপর আপনারা ধীরে ধীরে ধাতস্থ হয়ে উঠবেন এবং আপনাদের সময় আবার ভালো আসতে শুরু করবে। প্রতিকার স্বরূপ আপনারা এই সময় মেডিটেশন করবেন এবং ভগবান শিবের যে কোনো একটি মন্ত্র জপ করবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের চন্দ্রগ্রহণটি আপনাদের সপ্তম ভাবে ঘটতে চলেছে এবং তার সাথে সপ্তম ভাবের অপোজিট ভাব আপনাদের রাশির ওপরও তার প্রভাব আপনারা কিন্তু পরিলক্ষিত করবেন। সপ্তম স্থান এবং রাশি এই দুইটিই কিন্তু আপনাদের কেন্দ্র স্থান আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে, এবং এই গ্রহণে কিন্তু এই দুইটি স্থানই অ্যাফেক্টেড হবে। যখনই চন্দ্রগ্রহণ কোনো কেন্দ্রস্থানে ঘটিত হয় তখনই সেই স্থানটিকে সে ট্রান্সফর্ম করার চেষ্টা করে, অর্থাৎ এই সময়কালে আপনারা অতীতের অনেক অভ্যাস থেকে মুক্তি লাভ করবেন এবং নতুন কোনো অভ্যাসে আপনারা যুক্ত হবেন। সপ্তম ভাব অর্থাৎ বিবাহ স্থান, যেহেতু এই গ্রহণটি ঘটতে চলেছে, আপনাদের বিবাহ সম্বন্ধেও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় আপনাদের নিতে হবে। নিজেদের জীবনসঙ্গীর সাথে আপনাদের কিন্তু খুব সাবধানে এবং সচেতনভাবে ব্যবহারও করতে হবে। সপ্তম ভাব কিন্তু ব্যবসারও ভাব, অর্থাৎ যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, বড় ধরনের কোনো ব্যবসায়িক ডিল বা কন্ট্রাক্ট এই চন্দ্রগ্রহণের আশেপাশের সময়কালে কিন্তু একদম সই করবেন না। আর যদি একান্তই এরকম কোনো কন্ট্রাক্ট বা ডিল আপনাদের সাইন করতে হয়, তাহলে কিছু বিশেষজ্ঞদের মতামত নিয়ে তবেই সেই কন্ট্রাক্ট বা ডিলটিকে সাইন করবেন বা তার দিকে এগোবেন, না হলে কিন্তু সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সপ্তমভাবে যেহেতু এই গ্রহণটি ঘটছে, তাই আপনাদের নিজেদের চরিত্র সম্পর্কে একটু সচেতন থাকতে হবে এবং আনকনভেনশনাল কোনো দাম্পত্য জীবনে এই সময় কিন্তু জড়িয়ে পড়ার একটা সম্ভাবনাও আপনাদের দেখা যাচ্ছে, তাই তার থেকে বাঁচার জন্য একটু সচেতন থাকবেন। আপনাদের সপ্তমভাবে তো চন্দ্রগ্রহণ ঘটছেই, তার সাথে আপনাদের দ্বিতীয়ভাবে মঙ্গল এবং অষ্টমভাবে শনির অবস্থানের জন্য আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতিও এই সময়কালে আপনাদের একটু সচেতন থাকতে হবে। প্রতিকার স্বরূপ আপনারা সূর্য দেবতাকে প্রণাম করুন এবং তাকে জল নিবেদন করুন, এবং তার সাথে আপনারা যদি রাম রক্ষা স্তোত্র পাঠ করতে পারেন তাহলে খুব ভালো ফলাফল পাবেন। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে এই চন্দ্রগ্রহণটি আপনাদের ষষ্ঠভাবে ঘটতে চলেছে। তার সাথে আপনাদের ষষ্ঠ ভাবের অপোজিট ভাব দ্বাদশ ভাবেও এর এফেক্ট আপনারা অবশ্যই পাবেন। দেখুন, ষষ্ঠ ভাব হচ্ছে রোগ, ঋণ, রিপুর ভাব। এই রোগ, ঋণ, রিপুর ভাবে যদি গ্রহণ লাগে তাহলে খুব একটা খারাপ ফল কিন্তু আপনাদের হবে না, বরঞ্চ ভালো ফলই আপনাদের হবে। কিন্তু যেহেতু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে চন্দ্র আপনাদের একাদশ ভাবের অধিপতি, তাই আপনাদের মানসিক চঞ্চলতা কিন্তু এই সময় আপনাদের একটু বিরক্ত করতে পারে। আর একটা কথা মাথায় রাখবেন, এই চন্দ্রগ্রহণটি যখন আপনাদের ষষ্ঠভাবে ঘটবে
তখন মঙ্গলও আপনাদের রাশিতেই অবস্থান করবে। তাই আপনাদের রাগ, জেদ, অ্যাগ্রেশন এগুলো হট করে বেড়ে যেতে পারে। তাই নিজেদের শান্ত রাখার প্রচেষ্টা আপনাদের করতে হবে। এই চন্দ্রগ্রহণটি ঘটে যাবার পর আপনাদের কিন্তু অনেক বিষয় থেকে আপনারা মুক্তি লাভ করবেন। যেমন কোনো যদি আপনার রোগ থেকে থাকে বা কোনো ঋণ থেকে থাকে ইত্যাদি থেকে কিন্তু আপনারা অবশ্যই মুক্তি লাভ করবেন। কোর্ট কেস থেকেও কিন্তু আপনারা লাভবান হতে পারেন। যদি আপনাদের এই সময় কোনো রকম কোর্টে কেস চলে তাহলে সেখান থেকে আপনারা জয়ী হয়ে অবশ্যই আসবেন। প্রতিকার স্বরূপ আপনারা ধার্মিকভাবে থাকার চেষ্টা করবেন এবং যে কোনো দেবদেবীর মন্ত্র আপনারা জপ করতে পারেন, তাহলে আপনাদের ভালো ফলাফল আপনারা অবশ্যই পাবেন। তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে এই চন্দ্রগ্রহণটি আপনাদের পঞ্চম ভাবে ঘটতে চলেছে। তার সাথে আপনাদের পঞ্চম ভাবের অপোজিট ঘর একাদশ ভাবেও এই চন্দ্রগ্রহণের প্রভাব আপনারা পরিলক্ষিত করবেন। পঞ্চম ভাব হলো শিক্ষা, বুদ্ধি, বিবেক, ক্রিয়েটিভিটির হাউস। এখানে এই গ্রহণটি হওয়ার জন্য আপনাদের কিন্তু এই বিষয়ক কিছু সমস্যা আপনাদের জীবনে আসতে পারে। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা যে কোনো রকম ক্রিয়েটিভ ফিল্ডে যুক্ত রয়েছেন বা স্টার্ট আপ কোম্পানির সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন এই সময় হতে হবে। শেয়ার মার্কেট থেকে এই সময়কালটিতে একদম দূরে থাকবেন, বিশেষ করে 18ই সেপ্টেম্বর পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত রবি কেতুর সাথে যুক্ত হয়ে সিংহ রাশিতে অবস্থান করছেন। কর্মক্ষেত্রে এই সময় আপনার কলিগরা কিন্তু আপনার কোনো কাজেই সহায়তা করবে না। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা গর্ভবতী রয়েছেন তাদের কিন্তু এই সময়কালটি খুব সাবধানে অতিবাহিত করতে হবে। আর যাদের বাচ্চা বড় হয়ে গেছে তাদেরও বাচ্চাদের ক্রিয়াকলাপের প্রতি একটু বিশেষ নজর এই সময় রাখতে হবে। এই সময় তুলা রাশির জাতক জাতিকারা প্রেমজ যে কোনো সম্বন্ধে পড়া থেকে নিজেদেরকে বিরত রাখবেন, না হলে ভবিষ্যতে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে। প্রতিকার স্বরূপ আপনারা যে কোনো দেবীর মন্ত্র এই সময় পাঠ করলে বা জপ করলে খুব ভালো উপকার পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের চতুর্থ ভাব অর্থাৎ পরিবারের ভাবে কিন্তু এই গ্রহণটি ঘটতে চলেছে এবং তার অপোজিট ঘর দশম ভাবেও আপনারা এর প্রভাবকে পরিলক্ষিত করবেন। অর্থাৎ আপনাদের রাশি বা লগ্নের সাপেক্ষে এই গ্রহণটি আপনাদের দুইটি কেন্দ্র ঘর এবং দুইটি খুবই ইম্পর্টেন্ট ঘর চতুর্থ এবং দশম ঘরে তার প্রভাব কিন্তু বিস্তার করতে চলেছে। এই সময়কালে কিন্তু আপনাদের অনেক পুরনো জিনিস আপনারা ছেড়ে দেবেন এবং নতুন কোনো জিনিসের দিকে আপনারা এগিয়ে যাবেন। যেহেতু এই সময় আপনাদের ভাগ্যভাবের অধিপতি চন্দ্রের গ্রহণ লাগছে, তাই এই সময় আপনাদের কিছু বিষয় ইনসিকিউরিটি ফিলিংস একটা আপনাদের মধ্যে জন্ম নিতে পারে, যার ফলে আপনাদের মানসিক চিন্তা অনেকাংশে বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং তার প্রভাব আপনাদের শরীরের উপরও পড়বে। তার সাথে এই গ্রহণ যেহেতু আপনাদের চতুর্থ ভাব অর্থাৎ পরিবারের ভাবের ওপর ঘটতে চলেছে, তাই আপনাদের পরিবারের সংক্রান্ত কিছু সমস্যার সম্মুখীনও এই সময় আপনাদের হতে হবে। খুব সচেতন থাকার চেষ্টা করবেন। আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি এই সময় একটু বিশেষ নজর দিতে হবে। যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি বা সেকেন্ডারি এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের পড়াশোনার দিকে যথেষ্ট নজর দিতে হবে। প্রতিকার স্বরূপ আপনাদের সবচেয়ে ভালো হবে মেডিটেশন করা। তার সাথে আপনারা শিবের যে কোনো একটি মন্ত্র জপ করবেন, এতে আপনাদের অনেক উপকার হবে। ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে এই চন্দ্রগ্রহণটি আপনাদের পরাক্রম ভাব অর্থাৎ তৃতীয় ভাবে ঘটতে চলেছে। তৃতীয় ভাবের অপোজিট ঘর নবম ভাবকেও এই চন্দ্রগ্রহণ কিন্তু প্রভাবিত করবে। ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে এই চন্দ্রগ্রহণ কিন্তু আপনাদের জীবনে ভালো সময় নিয়ে আসবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত রবি কেতুর সাথে যুক্ত হয়ে রয়েছেন 18ই সেপ্টেম্বর পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আপনাদের একটু সাবধানে থাকতে হবে। এরপর থেকে আপনাদের কিন্তু ভালো সময় আসতে চলেছে। আপনাদের যদি কোনো ছোট ভাই বা ছোট বোন থাকে তাহলে তাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। কোনো রকম বাদ বিবাদে তাদের সাথে একদম জড়াবেন না। এই সময়কালে নতুন কিছু শুরু একদম করবেন না। 18ই সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করুন, তারপর আপনারা নিজেদের কর্মের দিকে বা ব্যবসার দিকে এগোবেন, এতে আপনাদের উপকার হবে। কোনো রকম ব্যবসায়িক কন্ট্রাক্ট
বা ডিল এই সময় আপনাদের কাছে চলে আসতে পারে, কিন্তু খুব প্রয়োজন না হলে সেই ডিল বা কন্ট্রাক্টে আপনারা দয়া করে সই করবেন না। এই সময়কালে যারা ভ্রমণ করতে ভালোবাসেন তারা খুব সাবধানে ভ্রমণ করবেন। যদি না করতে পারেন সেটা আপনাদের জন্য বেশি উপকার হবে। প্রতিকার স্বরূপ আপনারা নিজেদের পূর্বপুরুষের উদ্দেশ্যে জল নিবেদন করুন এবং তার সাথে ভগবান শ্রী বিষ্ণুর যে কোনো একটি মন্ত্র পাঠ করবেন, তাতে আপনারা খুব ভালো উপকার পাবেন। মকর রাশির ও লগ্নের সাপেক্ষে আপনাদের দ্বিতীয়ভাবে এই চন্দ্রগ্রহণটি ঘটতে চলেছে এবং তার সাথে দ্বিতীয় ভাবের অপোজিট ঘর অষ্টম ভাবেও কিন্তু এই গ্রহের প্রভাব আপনারা পরিলক্ষিত করবেন। এই সময়কালটিতে আপনাদের নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি খুব নজর রাখতে হবে। নিজেরা যখন কারুর সাথে কথাবার্তা বলবেন যথেষ্ট সংযম ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ যেহেতু চন্দ্রগ্রহণটি আপনাদের দ্বিতীয়ভাবে ঘটতে চলেছে, তাই আপনাদের মুখ থেকে কোনো কটু কথা বা অশ্লীল ভাষা কাউকে আঘাত করতে পারে এবং তাদের সাথে আপনাদের সম্পর্ক খারাপ হতে পারে। সেই দিকটা আপনাদের নজরে রাখতে হবে। কাউকে কোনো রকম অর্থ ধার দেবেন না। যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে এই গ্রহণটি ঘটছে, তাই আপনাদের কোনো আত্মীয় স্বজনের তরফ থেকে কোনো খারাপ খবরও কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। প্রতিকার স্বরূপ আপনারা মেডিটেশন করবেন এবং তার সাথে ভগবান শিবের যে কোনো একটি মন্ত্র জপ করবেন। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের এই চন্দ্রগ্রহণটি আপনাদের নিজস্ব রাশিতেই ঘটতে চলেছে এবং শুধু আপনাদের রাশিই নয়, আপনাদের রাশির অপোজিট ভাব সপ্তম ভাব অর্থাৎ বিবাহ এবং ব্যবসা ক্ষেত্রেও এই সময় কিন্তু আপনাদের তার প্রভাব আপনারা পরিলক্ষিত করবেন। অর্থাৎ আপনাদের রাশি বা লগ্নের সাপেক্ষে দুইটি কেন্দ্রভাব রাশি এবং সপ্তমভাবে এই গ্রহণের দ্বারা কিন্তু প্রভাবিত হতে চলেছে। আপনাদের জীবনে কিন্তু অনেক কিছু বদল আসতে চলেছে, তাই সেই বদলটা মেনে নিতে হবে আপনাদের এবং এগিয়ে যেতে হবে। প্রথমে কিছুটা কষ্ট আপনাদের হয়তো হতে পারে, কিন্তু এরপর যখন গ্রহণটা মিটে যাবে এবং 18ই সেপ্টেম্বর থেকে রবি আপনাদের সপ্তম ভাব থেকে গোচর করে যাবেন, তারপর থেকে কিন্তু আপনাদের জীবনে একটা দারুণ সময় আসতে চলেছে। এই সময়কালে আপনাদের একটু মানসিক চিন্তা আপনাদের বিরক্ত করতে পারে, তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন। আর যাদের কুম্ভ লগ্ন তারা এই সময়কালে একটু বেশি সেলফ সেন্টার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রতিকার স্বরূপ আপনারা শিবের পূজা করবেন এবং শিবের যে কোনো একটি মন্ত্র আপনারা জপ করবেন। তার সাথে আপনারা হনুমানজির পূজা করবেন এবং হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। মীন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের দ্বাদশভাবে এই চন্দ্রগ্রহণটি ঘটতে চলেছে। দ্বাদশ ভাবের অপোজিট ঘর ষষ্ঠভাবেও আপনারা এই গ্রহণের প্রভাবকে পরিলক্ষিত করবেন। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে বর্তমানে কিন্তু গ্রহের অবস্থান খুব একটা ভালো নয়। আপনাদের রাশিতে শনি বক্রী হয়ে অবস্থান করছেন, তার ওপর সপ্তমভাবে মঙ্গল অবস্থান করছেন এবং আপনাদের দ্বাদশভাবে এই গ্রহণটি ঘটতে চলেছে। তাই আপনাদের কিন্তু খুব সাবধানে আগামী কটা দিন থাকতে হবে। আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন চন্দ্র, আর এই চন্দ্রের ওপরই যখন গ্রহণ লাগবে তখন আপনাদের পেটজনিত কোনো রকম সমস্যা আপনাদের কিন্তু বিরক্ত করতে পারে, তাই অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। তার সাথে ঘুম সংক্রান্ত কোনো সমস্যাও আপনাদের জীবনে কিন্তু আসতে পারে। গুপ্ত শত্রুদের থেকে একদম সাবধানে থাকতে হবে আপনাদের। বড় ধরনের কোনো ফিনান্সিয়াল ডিসিশন নেওয়ার আগে যথেষ্ট ভালো করে রিসার্চ করবেন বা ভালো কোনো অর্থনৈতিক বিশেষজ্ঞের মতামত নিয়ে তবেই এগোবেন, না হলে কিন্তু আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পঞ্চম ভাবের অধিপতির ওপর যেহেতু এই গ্রহণটি লাগতে চলেছে, তাই পুরনো কোনো প্রেমজ জীবনের ইতিহাস সমাজের সামনে চলে আসতে পারে, যার ফলে আপনাদের বদনাম হওয়ার বা সম্মানহানি হওয়ার একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনারা প্রতিকার স্বরূপ এই সময় মেডিটেশন করবেন, তার সাথে নিজেদের অর্থনৈতিক সামর্থ্য অনুযায়ী কিছু অর্থ ডোনেট করবেন এবং ভগবান শ্রী বিষ্ণুর যে কোনো একটি মন্ত্র জপ করবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনস্কামনা এবং মনের ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট
যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।